নিশ্চয়ই সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমরা তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে জেনেছি। এই তড়িৎ দ্বিমেরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আমরা অ্যান্টেনা ব্যবহার করি, অ্যান্টেনা কিন্তু একটা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করে। ইলেকট্রিক ডাইপোল কি আমরা দেখেছিলাম আগের ভিডিওতে? দুটো সমান সমান মানে কিন্তু বিপরীত প্রকৃতির আধান নিয়ে গঠিত একটা সিস্টেম। যেমন যেমন ধরো এইখানে আছে একটা প্লাস চার্জ, আর এখানে ধরো হচ্ছে একটা মাইনাস কিউ চার্জ। এরা যদি সমান কিন্তু বিপরীত প্রকৃতির দুটি চার্জ আছে, এরা যদি খুব অল্প দূরত্বের ব্যবধানে, ধরা যাক 12 দূরত্বের ব্যবধানে থাকে, নিয়ে যে সিস্টেমটা তৈরি করবে তাকে বলবে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, তাই না? এই ডাইপোলের জন্য একটা রাশি আমরা দেখেছিলাম, যাকে আমরা বলেছিলাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মনে পড়ছে জিনিসটা? একবার একটু কল্পনা করে নাও। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা এরকম পি সিম্বল দিয়ে লিখছিলাম। পি সমান কিউ ইন্টু 12। এই ভ্রামক একটা ভেক্টর রাশি, তাই এরকম ভেক্টর সিম্বল দিয়ে লিখতে হবে। আর মান হিসেবে যদি দেখি তাহলে লিখেছিলাম পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, তাই না? 12টা কি? 12 হচ্ছে এই প্লাস কিউ আর মাইনাস কিউ এর মাঝের যে ডিস্টেন্স সেটা। আচ্ছা, এই পি এর দিক কোন দিকে? পি এর দিক হচ্ছে এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এইভাবেই পি এর দিকটাকে ডিফাইন করে নেওয়া হয়েছে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে। ওকে, পজিশন হচ্ছে অক্ষস্থিত কোনো বিন্দু। অক্ষস্থিত অক্ষস্থিত কোনো বিন্দু, অক্ষস্থিত বিন্দু। অক্ষস্থিত বিন্দুটা কি? অক্ষ কোনটা? তড়িৎ দ্বিমেরুর অক্ষ হচ্ছে এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ আধানকে তুমি একটা সরলরেখা দিয়ে যোগ করো। এই যে সরলরেখা দিয়ে যোগ করলাম, তাহলে এই সরলরেখাটাকে বলা হবে দ্বিমেরুর অক্ষ। এই যে একটু বেঁকে গেল সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ। এই দ্বিমেরুর অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, ধরে দেখ এখানে একটা পয়েন্ট আছে পি, তাহলে এই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। তাকে এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। দেখতে পাচ্ছ কিনা দেখো, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ। এরা কিছু দূরত্বের ব্যবধানে আছে, 12 দূরত্বের ব্যবধানে আছে। এই যে 12 দূরত্বের ব্যবধানে আছে, 12 দূরত্বের ব্যবধানে আছে। দেখো এবার এই অক্ষস্থিত পয়েন্ট মানে এই যে এদের এইটা হচ্ছে অক্ষ। এই যে ডাম্বেলটা দেখতে পাচ্ছ, ডাম্বেলের দুই প্রান্তে আছে। এই ডাম্বেলের বরাবর কোনো একটা পয়েন্ট, এইদিকে হতে পারে বা এইদিকেও হতে পারে, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যদি প্রাবল্য বার করবি তাকে বলবো অক্ষস্থিত পয়েন্ট। ঠিক আছে, আমরা এখানে এবার বার করবো সেটাকে। ভিজুয়ালাইজ করে নিলে এবার তাহলে করে ফেলো ঝটপট। দেখো কি হয়। ডাইপোলটা এঁকে ফেলি আমি। ধরো ডাইপোলটা এরকম আছে, এদিকে আছে মাইনাস কিউ চার্জ, এদিকে আছে প্লাস কিউ চার্জ। এদের সংযোজক সরলরেখা এটা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস। এই ডাইপোল অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি অন্য একটা নাম দিই। পি না দিয়ে অন্য কিছু নাম দিই, ধরো জি নাম দিলাম। জি নাম দেওয়াটাই ভালো হবে। পিটা তো আমাদের ডাইপোল মোমেন্ট আমরা বলে ফেলেছি, তাই না? এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিই। এটা এ পয়েন্ট ধরো, এটা বি পয়েন্ট, এটা জি পয়েন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ডাইপোল। এ আর বি পয়েন্টে আছে মাইনাস কিউ প্লাস কিউ, আর জি পয়েন্টে আমরা প্রাবল্যটা বার করব, তাই না? এই ডাইপোলটার মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ডাইপোলের মিডল পয়েন্ট, মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু ও। কেন্দ্রবিন্দু ও থেকে এই যে পয়েন্টে প্রাবল্যটা বার করব আমরা, সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের, ধরে নিলাম আর। সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমরা কি বার করছি? ডাইপোলের মধ্যবিন্দু, ডাইপোলের মধ্যবিন্দু ও থেকে স্মলার দূরত্বের
জি বিন্দুতে তাহলে প্রাবল্য বার করব আমরা, জি বিন্দুতে প্রাবল্য আমরা বার করব, প্রাবল্য নির্ণয় করব, তাই না? তাহলে প্রাবল্য নির্ণয় করতে গেলে কি করতে হয়, কি করতে হয়, কি করতে হয়, বলো বলো বলো, বারবার বলেছি। প্রাবল্য নির্ণয় করতে গেলে যে পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতে হবে সেই পয়েন্টে একটা +1 কুলম্ব চার্জ রাখতে হবে, বারবার বারবারটা বলেছি আমি। তাহলে এখানটায় জি পয়েন্টে রেখে দাও একটা +1 কুলম্ব চার্জ। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টটা -q চার্জ আছে, সে এই +1 কুলম্বকে কী করবে, কী করবে, ঠিক একদম ঠিক আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বলটা কাজ করবে এই দিকে, এটাকে আমি E1 নাম দিলাম, এই কাজ করছে, তাই না? তাই লিখে ফেলি এ এর -q এর জন্য জিতে প্রাবল্য, সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে E1। এর মানটা কত, মান তোমরা জানো, মান হচ্ছে যদি আমরা একবারে এসআই করি, এসআই হচ্ছে এসআই করবো, এসআই এমনি কে কে দিয়ে করছি, তারপরে একদম এসআই করে দেবো, KQ/r², তো এখানে এজি দূরত্বটা তো এজি স্কোয়ার, তাই না? তোমরা জানো ফর্মুলাটা, একটা পয়েন্ট, এটা তো বিন্দু আধান -qটা, সেজন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমরা, KQ/r², মনে পড়ছে সূত্রটা, E=KQ/r², এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। এখানে আরটা হচ্ছে যে পয়েন্ট থেকে বার করছে, যে কিউ থেকে যদি আমরা আর দূরত্বের পয়েন্টে বার করি তাহলে সেটা হয়, তাই না? তাহলে এখানে বসিয়ে দিতে পারবো ফর্মুলাটা। তাহলে এই হচ্ছে KQ/r², যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তোমরা জানো এটা এসআই চেহারা হয়ে যাবে, কে চেহারা হয়ে যাবে 1/4πε0, আর সিজিএস হলো 1 ধরবো আমরা, তাই না? এটার দিক কোন দিকে, দেখো E1 এর দিক হচ্ছে জিএ বরাবর, E1 এর দিক হচ্ছে জিএ বরাবর, জিএ বরাবর, তাই না? আচ্ছা, এটা মানটাও সরাসরি বসিয়ে দিই একটু আমি, KQ/AG, এজি মানে কত দেখো, এজি মানে দেখো কত, এ থেকে বি হচ্ছে 12, আবার ও থেকে জি এর দূরত্ব হচ্ছে আর, তাহলে দেখো কীরকম করে পাবো আমরা এ থেকে এর দূরত্ব, তাহলে কত হচ্ছে বলো, দেখো এইটুকুটা হচ্ছে এল আর এইটুকুটা আর, তাই না? এই যে এইটুকুটা তো আমাদের এল, তাহলে L+R, তাহলে আমরা লিখতে পারবো কি না, আচ্ছা জানাই না কেন, এটা হচ্ছে L+R তার হোল স্কোয়ার, তাই না? L+R তার হোল স্কোয়ার, ওকে, এটা হচ্ছে জিএ বরাবর। আচ্ছা, এবার ঠিক একইভাবে বি এর জন্য বার করো, বি এর জন্য, বিয়েতে +q আছে না, বি এর +qটা লিখে ফেলি, তাহলে বি এর +q এর জন্য জিতে প্রাবল্য কত, সেটা করো, সেটাকে E2 নাম দিয়ে দাও, E2 সমান সে একই ফর্মুলা, KQ/ হচ্ছে এবার হচ্ছে BG², এই যে BG² লিখবো আমরা, BG², তাই না? দেখো এখানে প্লাস মাইনাস কিছু দেবো না, বলেছিলাম আমি তড়িৎ ক্ষেত্র বার করার সময় কিন্তু প্লাস মাইনাস দেবো না, মানে দিকটাই বুঝিয়ে দেবো আমাদের, প্লাস হবে না মাইনাস হবে। আচ্ছা, দিক কোন দিকে দেখো, দেখো এখানে +q আধান, এখানে হচ্ছে +1 কুলম্ব, তাহলে কী করবে, প্লাস প্লাস কী করবে, বিকর্ষণ করবে, কোন দিকে বিকর্ষণ করবে, এই দিকে বিকর্ষণ করবে, এইটাকে নাম দিলাম হচ্ছে E2, যেটা আলাদা করে দিলে ভালো হতো, তাহলে এটা ছিল E1 আমাদের, এটা হয়ে গেল E2 আমাদের, E2-র দিকটা দেখো কোন দিকে, E2-র দিকটা ঠিক উল্টো দিকে দেখো, E1-এর উল্টো দিকে, তাই না? এইটা কোন বরাবর, এটা হচ্ছে বিজি বরাবর, বিজি বরাবর, তাই না? আচ্ছা, তাহলে এটাকে লিখে ফেলি KQ/BG²। আচ্ছা দেখো বিজি কত দেখো, বিজি কত দেখো, বিজি কত দেখো, দেখো বিজি কোনটা দেখো, বিজি, এই যে বিজি ডিস্টেন্সটা কত দেখো, কত হবে বলো 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 বলো, দেখো এই গোটাটা আর, তার মধ্যে এইটুকুটা আবার এল, এই যে এইটুকুটা তো এল, আর গোটাটা আর, তার মানে এটা হচ্ছে R-LA হোল স্কোয়ার হবে, তাই না? এটা হবে তাহলে R-LA হোল স্কোয়ার, R-L এর হোল স্কোয়ার, বুঝতে পারলে? এটা কোন বরাবর না, বিজি বরাবর।
আবার আমি ছবিটা এঁকে ফেলি, না তোমাদের একটু অসুবিধা হবে। এখানে ছবিটা একটু এঁকে ফেলি, আবার ঝটপট করে এঁকে ফেলি। মাইনাস কিউ প্লাস কিউ, কেন এই দিকে হচ্ছে পয়েন্টটা জি পয়েন্ট বার করছি, এইটা মধ্যবিন্দু ও, এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 12, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, তাই না? ঠিক আছে, আমি E1 পেয়েছি হচ্ছে এই দিকে, এদিকে আমাদের E1, আর E2 হচ্ছে কোন দিকে, E2 হচ্ছে এই দিক বরাবর E2, আমাদের এই দিক বরাবর E2, তাই না? তাহলে এতটা আমরা পেলাম। তাহলে জি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে? এই দুটো তাহলে আমাদের অ্যাড করতে হবে, ভেক্টরিয়ালি অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে জি বিন্দুতে প্রাবল্য চলে আসি। অতএব জিতে লব্ধি প্রাবল্য, ই সমান হচ্ছে, দুটোর ভেক্টরিয়ালি অ্যাড করতে হবে, E1 প্লাস E2। এবার দেখো ভেক্টরিয়ালি অ্যাড করাটা এখানে সোজা, কেন দুটো একই সরলরেখার আবার কাজ করছে উল্টো দিকে, E1 এর উল্টো দিকে E2 কাজ করছে, তাই না? তার মানে সরাসরি বড় থেকে ছোটো যদি বাদ দিয়ে দিই তাহলেই লব্ধি প্রাবল্য পেয়ে যাবো। আচ্ছা, এই দুটোর মধ্যে বড় কোনটা? দেখো বড় কোনটা, দেখো মান দেখেও বুঝতে পারবে বা দেখেও বুঝতে পারবে, এমনি থিওরিটিক্যালি ভাবলেও বুঝতে পারবে। দেখো এখানে দেখো দুটোই উপরে কে কিউ আছে, দুটোই সমান একই, এই যে E1 E2, কিন্তু দেখো নিচেরটা কার ছোট, দেখো নিচের এইটা, নিচেরটা ছোট, তার মানে এইটা বড়, এইটা ছোট, তাই না? তার মানে E1 ছোট, E2 বড়। এমনিতে দেখো বুঝতে পারবা, প্লাস কিউ তো কাছে আছে জিটা, তাই নিশ্চয়ই এর জন্য প্রাবল্যটা বেশি হবে প্লাস কিউ এর জন্য, আর মাইনাস কিউ এর জন্য প্রাবল্যটা ছোট হবে। তাই লব্ধি প্রাবল্য ই এর মান যদি দেখি, তাহলে ই এর মান কি লিখবো আমরা? ই এর মান লিখবো হচ্ছে E2 মাইনাস E1, তাই না? আর দিক কোন দিকে হবে? দিক বুঝতে পারছো নিশ্চয়ই বড়োর দিকে হবে, বড়ো থেকে ছোটো বাদ দিচ্ছি, বড়োর যেদিকে দিক সেদিকে হবে। তাহলে সেটা কোন দিকে? সেটা হচ্ছে আমাদের পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, এ বি ছিল, তাই না? বিজি বরাবর, বুঝতে হলো ব্যাপারটা? এটা ক্লিয়ার তো? ভেক্টরিয়ালি কেন অ্যাড করলাম? সবসময় ভেক্টরিয়ালি অ্যাড করতে হবে, যেহেতু একই সরলরেখার উপর কাজটা আমাদের সোজা হয়ে গেছে, তাই না? E2 মাইনাস E1 করে দাও, ঝটপট করো। E2 ছিল কত? E2 ছিল হচ্ছে কে কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার, আর এটা কত ছিল? কে কিউ বাই আর প্লাস এল হোল স্কোয়ার ছিল, ওটা এল প্লাস আর লিখেছিলাম, এটাকে ভালো করে লিখে দিই, আর প্লাস এল এর হোল স্কোয়ার, আরে ছাতা, আর প্লাস এল এর হোল স্কোয়ার, তাই না? এই যে আর প্লাস এল এর হোল স্কোয়ার, আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে এবার এখান থেকে আমাদের কমন নিতে হবে, মানে এবার এটা করতে হবে, লসাগুটা কী আসবে? লসাগুটা বুঝতেই পারছো যে গুণফল আর মাইনাস এল এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার, তাই না? এখানে কি আসবে? এখানে কে কিউ কমন নিয়ে নাও, তাহলে কী পাবা? তাহলে দেখো উপরে পাবা হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার, আর নিচে পাবা হচ্ছে, নিচে হচ্ছে মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, এল এর নিচের দিকটা ওর এরকম হয়ে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, তাহলে এখান থেকে কী পাবো? এখান থেকে দেখো কি পাচ্ছি, কে কিউ, দেখো উপরটাকে ভাঙলে কি আসবে? উপরে দেখো আর স্কোয়ার প্লাস 2LR প্লাস এল স্কোয়ার আসবে, তাই না? এই যেটা ভেঙেই দিই, আর স্কোয়ার প্লাস 2LR প্লাস হচ্ছে এল স্কোয়ার, আরে এলগুলো তো খুব জ্বালাচ্ছে, মাইনাস আর স্কোয়ার মাইনাস 2LR, এলটাকে এমন করে লিখলাম, ঠিক আছে? মাইনাস হচ্ছে, না সরি সেটা প্লাস হয়ে যাবে, তো এটা তো মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস এল স্কোয়ার, তাই না? বাই হচ্ছে দেখো এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমন লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তাই না? এটা এল, ঠিক আছে? এটা এল, ওয়ানের সঙ্গে গণ্ডগোল লেগে যাবে, হ্যাঁ, এটা এল। ওকে, তাহলে দেখো কি আসছে এখান থেকে, দেখো এখানে দেখো সব কেটে যাচ্ছে কোথায়, হ্যাঁ শুধুমাত্র দেখো 2LR, এখানে 2LR মানে 4LR চলে আসবে, তাই না?
তাহলে লিখতে পারবো কে কিউ ইন্টু 4L4LR, আরে 4LR বাই হচ্ছে R স্কোয়ার মাইনাস L স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা এটা দেখা হলো আমাদের লব্ধি ই। আচ্ছা এবার দেখো আমরা দেখো পি সমান, আমরা দেখো তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত পেয়েছিলাম, পি সমান কত পেয়েছিলাম, পি সমান পেয়েছিলাম কিউ ইন্টু 12, তাই না? কিউ ইন্টু 12 পেয়েছিলাম, ঠিক আছে, কিউ ইন্টু 12 পেয়েছিলাম। তাহলে এখানটা সেইভাবে লেখার চেষ্টা করি, আমরা সেইভাবে লেখার চেষ্টা করি। দেখো এটা কি লিখতে পারবো, দেখো এটা লিখতে পারবো টুটাকে আগে নিয়ে নিই, কে কিউ ইন্টু আবার লিখতে পারবো 2L লিখতে পারবো, তাই না? আর এখানে একটা আরটা আলাদা থাকুক, বাই হচ্ছে R স্কোয়ার মাইনাস L স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি আসছে, দেখো কিউ ইন্টু 2L মানে হচ্ছে পি, তাহলে এটা লিখতে পারবো 2KPR বাই হচ্ছে R স্কোয়ার মাইনাস L স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। এটা পেয়ে গেলাম লব্ধি প্রাবল্য। আচ্ছা লব্ধি প্রাবল্যের দিক কোনটা, দিক কোনটা ছিল, দিক হচ্ছে আমাদের বিজি বরাবর, এই যে বিজি বরাবর ছিল দিকটা। তাহলে লব্ধি প্রাবল্যের দিক হচ্ছে আমাদের কোন বরাবর, না বিজি বরাবর, বিজি বরাবর। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটাকে ইয়ে করে ফেলো। আচ্ছা তাহলে এইটা গেল এর দিকটা। ওকে, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো আমরা এই যে আমরা ডাইপোলের কথা বলি, এই যে ডাইপোলের কথা বলছি আমরা, কীরকম ডাইপোল, এই যে ডাইপোল মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ আছে, ডাইপোলের মধ্যবিন্দু ও আছে, এটা এখানটায় বার করছিলাম, এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে আমাদের আর, আর এই গোটা এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল ছিল। হ্যাঁ, তা ডাইপোলের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছিল যে দুটো আধান যে নিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেই সিস্টেমে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব কিন্তু খুব ছোট হবে, তাই না? এবং যে পয়েন্টে আমরা প্রাবল্য বার করছি সেই পয়েন্টটা কিন্তু এদের দূরত্বের তুলনায় অনেক অনেক কিন্তু বেশি দূরে অবস্থিত হবে। অর্থাৎ আদর্শ ডাইপোলের ক্ষেত্রে, কেবল আদর্শ ডাইপোল বা আইডিয়াল ডাইপোল, যদি আমাদের এরকম আদর্শ ডাইপোলের কথা ভাবতে হয়, তাই না? আদর্শ ডাইপোলের জন্য কি হবে না, হবে আর ডবল গ্রেটার দেন হবে এল, ঠিক আছে? এটা ডাইপোলের শর্ত। ডাইপোল হতে গেলে তাদেরকে খুব মাইনাস কিউ প্লাস কিউকে খুব কাছাকাছি অবস্থিত হতে হবে, তাই না? তাহলে তাহলে আমরা এই শর্তটা পেয়ে গেলাম কি, আদর্শ ডাইপোলের জন্য কি পেলাম, আদর্শ ডাইপোলের জন্য কি পেলাম, আদর্শ যদি ডাইপোল হতে হয় তাহলে আর ডবল গ্রেটার দেন হবে এল, ঠিক আছে? আর ডবল গ্রেটার দেন হবে এল। তাহলে এইটা এখানে পুট করি, তাহলে কী আসবে দেখো, তাহলে ই সমান আমরা লিখতে পাচ্ছি হচ্ছে 2KPR, দেখো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে আর তো ডবল গ্রেটার দেন এল, তাহলে এলটাকে অগ্রাহ্য করতে পারি, তাহলে এটা আর স্কোয়ার হয়ে যাবে শুধুমাত্র, আর স্কোয়ারের আবার স্কোয়ার মানে R⁴ হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? এই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা সমান লিখতে পারবো আর স্কোয়ার, তার আবার বাইরে একটা স্কোয়ার আছে, তার মানে এটা স্কোয়ার মানে হয়ে যাবে নিয়ারলি ইকুয়াল টু R⁴, তাই না? সেটাই আমি এখানে লিখলাম, ঠিক আছে, R⁴। তার মানে কি চলে আসবে 2KP/R³, এটা হলো ই এর মানটা, তাই না? এর দিক কোন দিকে, দিক হচ্ছে বলেছিলাম এটা আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা বিজি বরাবর ছিল, এইদিকে বাইরের দিকে ছিল, এইদিকে ছিল, তাই না? আবার দেখো আমার ডাইপোল মোমেন্ট পি এর দিক কোনটা, ডাইপোল মোমেন্ট পি এর দিক হয় সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ডাইপোল মোমেন্ট পি এর দিক হচ্ছে এই দিক বরাবর। দেখো তাহলে দেখো ডাইপোল মোমেন্ট আর দেখো তড়িৎ ক্ষেত্রে এর দিক কিন্তু একই দিকে হয়ে গেল, বুঝতে পারলে ব্যাপারটা? কারণ ডাইপোল মোমেন্ট তো কাজ করবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আবার ছবিটা আঁকি দেখো, তাহলে বুঝতে পারবে ভালো করে। এইখানে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ, তা ডাইপোল মোমেন্ট তো মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিয়ে কাজ করে, তাই না? দিকে পি কাজ করছে। আবার প্রাবল্য দেখলাম জি বিন্দু, যে প্রাবল্য লব্ধি প্রাবল্যটা E1 ছিল হচ্ছে এই দিকে, E2 ছিল এই দিকে, যেহেতু E2 বড় ছিল সেহেতু E2-র দিকেই হয়ে গেছিলো আমাদের লব্ধি প্রাবল্যটা। এই যে লব্ধি প্রাবল্যটা হয়েছিল আমাদের E2-র দিকেই হয়েছিল, এদিকে ই এর দিকটাও সেই E2-র দিকেই হয়ে গেছিলো। তাহলে দেখো পি এর দিক আর ই এর দিক একই দিক, তাই না?
সেই জন্য এই যে ইটা আমরা পেলাম, এই যে ইটা পেলাম, এই ইটাকে আমরা ভেক্টরিয়াল যদি লিখতে যাই তাহলে লিখব ই সমান লিখব 2k p/r³ ভেক্টরটা পি এর মাথায় দিলাম তাহলেই বেরিয়ে যাবে, তাই না? ভেক্টরটা দিলাম পি এর দিকে, ঠিক আছে? অর্থাৎ ই আর পি এর দিক হবে একই দিকে, যেদিকে পি কাজ করবে, ডাইপোল মোমেন্ট কাজ করবে, সেই দিকেই আমাদের ইটা কাজ করবে, তাই না? এবার যদি এসআই যদি দেখতে যাই, এসআই সিস্টেমে যদি দেখতে যাই তাহলে ইটা লিখবো হচ্ছে এরকম, কে এর মান হচ্ছে তোমরা জানো 1/4πε0, তাহলে 1/4πε0 2p/r³, ওকে, 2p/r³, ক্লিয়ার? আর যদি আমরা সিজিএসে দেখতে যাবো, সেটা বায়ুর জন্য, সিজিএসে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য ইটা লিখবো, চাহা লিখবো, তোমরা জানো কে এর মানটা হয়ে যায় 1, তাহলে এটা দাঁড়িয়ে যাবে হচ্ছে 2p/r³, আরও সিম্পল হয়ে গেল, তাই না? অবশ্যই এটা বায়ু বা শূন্যের জন্য খাটবে এটা, তাহলে এই পেয়ে গেলাম অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো দুটো রূপ পেলাম, কিন্তু একটা পেলাম হচ্ছে প্রথমে এই রূপটা, এটাও মনে রাখতে হবে, এই চেহারাটা, এই যে এর মানটা যদি আমরা অ্যাপ্রক্সিমেশনে আগে যাই, যে আর আর ডবল গ্রেটার দ্যান এল, এই অ্যাপ্রক্সিমেশনে পূর্বে যে রূপটা পেয়েছি সেইটা হচ্ছে এই রূপটা, এই রূপটা কিন্তু মনে রাখতে হবে। তবে আমাদের আদর্শ ডাইপোলের জন্য যখন আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারবো, আদর্শ ডাইপোলের জন্য অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারবো, তখন আমাদের চেহারা দাঁড়িয়ে যাবে এই চেহারাটাই আমাদের বেশি লাগবে, তবে দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওকে? তাহলে এই হয়ে গেল অক্ষস্থিত কোনো পয়েন্টের জন্য ডাইপোল মোমেন্ট, সকলে করে নেবে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা লক্ষ্য করো, ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ যে চেহারা দেখো কীরকম। দেখো আমরা পয়েন্ট বিন্দু আধানের জন্য আর দূরত্বের কোনো পয়েন্টের জন্য এর চেহারা পেয়েছি হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r² পেয়েছিলাম, তাই না? কিন্তু এখানে দেখো ই প্রপোর্শনাল টু 1/r² নয়, ডাইপোলের জন্য কিন্তু কোনো পয়েন্টে এর চেহারা হয়ে যাবে ই প্রপোর্শনাল টু 1/r³ আসছে, তাই না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আরও দ্রুত ফল করবে। যদি আমরা এদিকে আর প্লট করি তাহলে দেখব আরও খুবই দ্রুত ফল করবে এটা ডাইপোলের জন্য, ওকে? আচ্ছা, এবার এই 2007 সালের নিটের পিওয়াইকিউটা লক্ষ্য করো। আমরা যদি থিওরির সঙ্গে সঙ্গে একটু করে প্রবলেম করতে থাকি তাহলে থিওরিগুলো কিন্তু খুব ভালো করে আমাদের হয়ে যাবে, নিটের প্রিপারেশনে হয়ে যাবে, তাই না? চটপট করো। কি বলেছে দেখো, 3টি বিন্দু আধান +q, -2q এবং +q যথাক্রমে x = 0, y = a এবং z = 0 এই পয়েন্ট এবং এই 3টে পয়েন্টে আছে। তার মানে বুঝতেই পারছো একটা অ্যাক্সিসের কথা বলা হচ্ছে, 3টে অ্যাক্সিসের কথা বলা হচ্ছে। তো ঝটপট 3টে অ্যাক্সিসের অ্যাক্সিসকে এঁকে ফেলো, দেখি এঁকে ফেলো। এইটা হচ্ছে, কোথায় গেল, এইটা হচ্ছে আমাদের আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এইদিকে হচ্ছে ওয়াই, আর এইদিকে হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যান্ড জেড। তোমরা জানো এইভাবে আঁকতে হয়, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, এক্স ওয়াই জেড, তাই না? 3টে বিন্দু আধান, 3টে পয়েন্ট বলে দিয়েছি। কী কী পয়েন্ট দেখো, x = 0, y = a, z = 0। x = 0 মানে এইটা, y = a মানে এদিকে কিছুটা যাবে, আর z = 0 মানে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের কে না +q পয়েন্ট আছে, +q চার্জ আছে, খুব ভালো কথা, থাকুক। আচ্ছা, -2q চার্জ কোথায় আছে, x = 0, y = 0, z = 0 মানে এই পয়েন্টটা মূল বিন্দু, তাই না? এখানে হচ্ছে -2q এই চার্জটা আছে, খুব ভালো কথা। আর +q চার্জ কোথায় আছে, +q চার্জ হচ্ছে দেখো x a, y 0, z 0 মানে x a, x বরাবর a দূরত্ব যাও, এই যে জিনিসটা গেছি প্রায় কাছাকাছি, এখানে y 0 আবার z 0, তার মানে এই পয়েন্টটা আবার একটা +q চার্জ আছে। এরকম হচ্ছে 3টে চার্জ বলে দিয়েছি।
এই আধান বিন্যাসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টরের মান ও অভিমুখ কত হবে সেটা বলেছে, তাই না? আচ্ছা, খুব সোজা অঙ্ক, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এই যে -2q, একে আমরা দুটো চার্জে ভেঙে নিতে পারি। কীরকম? -2q-কে ভাবতে পারি -q আর -q এর যোগফল। তাহলে দেখো এখানে দুটো ডাইপোল পেলে, একটা দেখো এই -q + q, আবার দেখো এই -q + q, পেলে না? দুটো ডাইপোল হয়ে গেল না? এই -2q-কে আমরা এইভাবে ভাঙি, তাহলে দেখো দুটো ডাইপোল। তাহলে এই ডাইপোলের জন্য যে ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে, p1, তোমরা জানো সবসময় ডাইপোল মোমেন্ট কাজ করে মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এইদিকে p1 কাজ করবে। আর এইটার জন্য যে ডাইপোল মোমেন্ট, আচ্ছা p1, আচ্ছা এইটার জন্য ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে p2 কাজ করবে হচ্ছে এই দিক বরাবর, তাই না? p1 p2 মান কীরকম হবে? p1 p2 মান সমান হবে, কারণ দুটো তো একই চার্জ নিয়ে তৈরি, দুটোর মধ্যে ডিস্টেন্স হয়। দেখো এই ডিস্টেন্সটা কত, দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা কত ছিল, a পয়েন্ট ছিল, মানে এই ডিস্টেন্সগুলো হচ্ছে a করে, এই যে এখানেও তাই, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের a। তাহলে p1 = p2 সমান তাহলে কত হবে তোমরা জানো কী করে বার করে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক q ইন্টু মধ্যবর্তী দূরত্ব, তাহলে q ইন্টু a, এইটা p1 p2 মান, এটাকে শুধু p দিয়ে লিখতে পারি, তাই না? খুব ভালো কথা। আচ্ছা, এবার বলেছে যে লব্ধি ভ্রামকটা কত। দেখো লব্ধি ভ্রামক, এদিকে p1 ভেক্টর, এদিকে p2 ভেক্টর, এদের লব্ধি কোনটা হয় তোমরা জানো, সেই সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করো। কী করতে হয়? এইটাকে একটা সামান্তরিক আমরা করে নিলাম, তাহলে সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে তাহলে লব্ধি ভেক্টরটা, তাই না? এই যে এই বরাবর তাহলে লব্ধি ভেক্টরটা হবে আমাদের, আলটিমেট লব্ধি ভেক্টরটা হবে এই দিক বরাবর, তাই না? তাহলে এই মানটা কত হবে? এই মানটা হবে হচ্ছে, এটা যদি আমরা পি ধরো রেজাল্টান্ট মানে আর দিলাম, তাহলে পি আর সমান কী লিখতে পারবো? পি আর সমান লিখতে পারবো হচ্ছে √p1² প্লাস হচ্ছে p2²। কারণ কি? কারণ দুটো ভেক্টরটা দেখো পরস্পর লম্বভাবে আছে, তাই না? লম্বভাবে থাকলে তোমরা জানো এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। আসলে এই সূত্রটা আসে এই সূত্র থেকে, ওই যে সেই এ বি দুটো ভেক্টরের যে লব্ধি √a² + b² - 2ab cos θ সেখান থেকে আসে, তাই না? +2ab cos θ সেখান থেকে আসে। তা সেখান থেকে যেহেতু দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাই সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবো। আবার p1 p2 দুটোরই মান তো হচ্ছে p করে, তাহলে এটা লিখতে পারবো √2p, তাই না? এই যে p² + p² সমান 2p² আসবে, তাহলে √2p হয়ে যাবে। আর p এর মান কত? p এর মান হচ্ছে qa, তাই না? তাহলে এটা মান বেরিয়ে গেল p এর। আচ্ছা, দিক কোন দিকে? দিক হচ্ছে দেখো এই দিক বরাবর, তাই না? এই দিকটা কীরকম? দেখো দিকটা কীরকম, দেখো দিকটা কীরকম, হ্যাঁ দেখো এই 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 লক্ষ্য করো, দেখো দিক হচ্ছে, দেখো এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে x = 0, x = 0, y = 0, আর হচ্ছে z = 0, এই পয়েন্ট মূলবিন্দু, তাই না? আর এই পয়েন্টটা কত? দেখো এই পয়েন্টটা কত হবে? দেখো এটা a, আবার এটাও a, কিন্তু এখানটা z0, তার মানে এটা হয়ে যাবে x = a, y = a, আর z = 0। তাহলে এই দুটো পয়েন্টের সংযোজক সরলরেখা বরাবর আমাদের লব্ধি ভেক্টরটা কাজ করছে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার। এরকম মানটা হলো √2qa, এই যে মিলেছে। আর দিকটা কোন দিকে? না x0 y0 z0 মানে মূলবিন্দু, এবং হচ্ছে আমাদের xa ya za, xa ya z0 এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা হতে, মানে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল।